প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি নাদির হোসেন, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা, বিজ্ঞ রাধানাথ উচ্চ বিদ্যালয়। তোমরা সকলেই জানো যে করোনা নামক দুর্যোগের কারণে বর্তমানে সারা বাংলাদেশে শিক্ষা কার্যক্রম বন্ধ। সেই প্রেক্ষিতে আমাদের প্রধান শিক্ষক মহোদয়ের নির্দেশনায় অনলাইন ক্লাস নেওয়ার জন্য এসেছি। তো আজকে আমি নেব হিসাব বিজ্ঞান বইয়ের 8ম অধ্যায়ের 110 পৃষ্ঠা দুগরা নগদান বইয়ের একটি কাজ। তো প্রথমত আমাদের জানতে হবে নগদান বইটা কি। নগদান বই কি? তো নগদান বই হচ্ছে দৈনন্দিন জীবনে অনেক লেনদেন, নগদ অর্থের আদান প্রদান হয়ে থাকে অনেক লেনদেনের মধ্যে। ওই লেনদেনগুলোকে একত্রিত করে যে বই প্রস্তুত করা হয় ওই বইটা কি নগদান বই বলে। তো আমরা জানলাম নগদান বই কি বা নগদান কি। তো এখন জানবো নগদান বই কত প্রকার বা নগদান কি শ্রেণী বিভাগ। তো নগদান বইকে 4 ভাগে ভাগ করা যায়। একটি হলো 1 গড়া নগদান বই, 2 গড়া নগদান বই, 3 গড়া নগদান বই এবং খুচরা নগদান বই। তো আজকে যেহেতু আমি বলছি যে আমি 110 পৃষ্ঠা একটি 2 গড়া নগদান বইয়ের কাজ তোমাদের দেখাবো। তো আশা করি সবাই একটু মনোযোগ দিবে এবং একটু ভালো করে বুঝতে চেষ্টা করবে। তো সেক্ষেত্রে এখানে উল্লেখ আছে নার্গিস অ্যান্ড ব্রাদার্স একটি খুচরা পণ্যের ব্যবসায়িক প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানে নিম্নোক্ত লেনদেন সমূহ 2017 সালের নভেম্বর মাসে সংঘটিত হয়। তো নগদান বই দুটি পাশ, একটি হলো ডেবিট পাশ আর একটি হলো ক্রেডিট পাশ। আমরা জানি দুগড়া নগদান বইয়ের মোট গড় হচ্ছে 12টি। একটি হচ্ছে তারিখ, প্রাপ্তি, বাচন নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। একই রকম ভাবে ক্রেডিট পাশে তারিখ, প্রদান, বাচন নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। পার্থক্য হচ্ছে দুই পাশে, এক পাশ ডেবিট আরেক পাশ ক্রেডিট, অর্থাৎ এক পাশ প্রাপ্তি আরেক পাশ প্রদান। আমরা জানি নগদ হচ্ছে সম্পদ। সম্পদ আসলেই ডেবিট, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আবার হ্রাস পেলে ক্রেডিট। এই কারণে নগদান বইয়ের এই পাশটা, প্রাপ্তি পাশটা ডেবিট আর প্রদানের পাশটি ক্রেডিট। তাহলে অঙ্ক শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, নভেম্বর 1 তারিখ এখানে উল্লেখ আছে হাতে নগদ ও ব্যাংক জমা যথাক্রমে 7,000 টাকা এবং 5,000 টাকা। তার মানে হচ্ছে এটা আমার উদ্বৃত্ত ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স। যদি এখানে উল্লেখ থাকতো যে আর একটা জিনিস সবসময় মনে রাখবে যে নগদ টাকা কখনো ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে না, এটা সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। কিন্তু ব্যাংকের টাকা কখনো ডেবিট কখনো ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করতে পারে। সেক্ষেত্রে থাকবে ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক ক্রেডিট ব্যালেন্স। যেহেতু এখানে ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক ক্রেডিট ব্যালেন্স উল্লেখ নেই, সেক্ষেত্রে এটা ডেবিট ব্যালেন্স মনে করতে হবে। তাহলে শুরু করি আমরা নভেম্বর 1 ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি নগদ হচ্ছে 7,000 টাকা এবং ব্যাংক হচ্ছে 5,000 টাকা। তারপরে নভেম্বর 2 পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। পণ্য ক্রয় করা হলো, পণ্য ক্রয় মানে কি? খরচ। ক্রয় হচ্ছে খরচ। তাহলে ক্রয় করা হলে নগদ টাকা কমে এবং ব্যাংকের টাকা কমে। এখানে যেহেতু বলা আছে চেক প্রদান, তাহলে আমার নগদ টাকা কমে নাই, কমছে ব্যাংকের টাকা। সেক্ষেত্রে কি হবে? ক্রয় হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট, টাকা যাবে ক্রেডিট পাশে ব্যাংকের গড়ে। হিসাবের শিরোনাম হবে ক্রয় হিসাব। নভেম্বর 2 ক্রয় হিসাব। তারপর নভেম্বর 4 চেক মারফত পণ্য বিক্রয়। চেক মারফত পণ্য বিক্রয় যদি করা হয়, চেকের মাধ্যমে পণ্য বিক্রি করা হলে ব্যাংকে টাকা বৃদ্ধি পায়। কিন্তু বিক্রি আমার আয়, বিক্রি হচ্ছে ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রি হিসাব ক্রেডিট। যেহেতু আমার ব্যাংক হিসাব ডেবিট, টাকা আসবে ডেবিট পাশে ব্যাংকের গড়ে। হিসাবের শিরোনাম হবে বিক্রয় হিসাব।
প্রিয় শিক্ষার্থীরা, তারপর হচ্ছে 7 তারিখ ব্যাংক হতে উত্তোলন। এটা হবে কন্টা এন্ট্রি। কন্টা হচ্ছে এই লেনদেনটি দুই পাশে যাবে, নগদান বইয়ের দুই পাশে যাবে। একটি হচ্ছে যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করা হলো, সেক্ষেত্রে আমার ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, ব্যাংকে টাকা হ্রাস পেয়েছে এবং নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। আর ব্যাংকে যখন জমা দেওয়া হয় তখন ব্যাংকের টাকা বৃদ্ধি পায়, নগদ টাকা হ্রাস পায়। যেহেতু এখানে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, সে কিন্তু নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংকে টাকা হ্রাস পেয়েছে। সে কিন্তু কি হবে, প্রথমত নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সে কিন্তু এটা হবে কন্টা এন্ট্রি, মানে দুই পাশে যাবে। প্রথমত আসবে, যেহেতু নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, আমরা ডেবিট পাশে নগদে করে টাকা বৃদ্ধি করব। কত বৃদ্ধি করব? 3000 টাকা। হিসাবের সঙ্গে হবে ব্যাংক হিসাব। অপরদিকে নগদ টাকা তোলার পরে ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে, তাহলে আমরা ক্রেডিট পাশে ব্যাংকে করে দেব 3000 টাকা। হিসাবের শিরোনাম কি হবে? নগদান হিসাব। হবে কন্টা। প্রিয় শিক্ষার্থীরা, তারপর হচ্ছে 10 তারিখ প্রাপ্য বিলের অর্থ ব্যাংক কর্তৃক আদায়। প্রাপ্য বিল হচ্ছে যে বিলটি আমি পাবো, আর পদবিল হচ্ছে যে বিলটি আমি দিব। তাহলে প্রাপ্য বিলটি পাও না, যেহেতু এটা আমার সম্পদ, তাহলে প্রাপ্য বিলের অর্থ ব্যাংক কর্তৃক আদায় করা হলো। যেহেতু ব্যাংক কর্তৃক আদায় করা হলো, অবশ্যই ব্যাংকের টাকা বৃদ্ধি পেল, যার কারণে ব্যাংক টাকা আসবে ডেবিট পাশে ব্যাংকের গড়ে। হিসাবের শিরোনাম হবে প্রাপ্য বিল হিসাব। টাকা আসবে ব্যাংকের করে 2000 টাকা। তারপরে 13 তারিখ সাইদের নিকট হতে পাওনা বাবদ চেক প্রাপ্তি 8000 টাকা। সাইদের নিকট হতে পাওনা, সাইদের নিকট হতে টাকা পাওয়া যেত 8000 টাকা। সেক্ষেত্রে ওই টাকা চেক পাওয়া গেল। তার মানে কি? চেক পাওয়া। প্রিয় শিক্ষার্থীরা, একটি কথা মনে রাখবে যে চেক পাওয়া বর্তমানে চেক পাওয়া এবং চেক প্রদান দুটাই ব্যাংকের সাথে সম্পর্ক। তাহলে যেহেতু চেক পাওয়া গেল, সেহেতু ব্যাংকের টাকা বৃদ্ধি পেল। ব্যাংকের টাকা বাড়বে কত? 8000 টাকা। তাহলে হিসাবের শিরোনাম হবে সাইড হিসাব কিংবা দেয়ান্ডার হিসাব। স্ট্যান্ডার্ড হচ্ছে দেয়ান্ডার লেখা। তো তোমরা লিখবা কি? দেয়ান্ডার হিসাব, টাকা বসাবা ব্যাংকের করে 8000 টাকা, ডেবিট পাশে ব্যাংকের করে 8000 টাকা। দেয়ান্ডার হিসাব ব্যাংকের করে 8000 টাকা। তারপরে আছে 20 তারিখ আগ্রপত্র ক্রয় বাবদ নগদ 3000 টাকা এবং 2000 টাকা চেক প্রদান। আগ্রপত্র ক্রয় করা হলো। একটি বিষয় সবসময় মনে রাখবে যে পূর্ণ বিক্রয়ের উদ্দেশ্যে, পুনরায় বিক্রির উদ্দেশ্যে যখন কোনো কিছু ক্রয় করা হয়, শুধু ক্রয় আসবে। আর যখন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবহারের উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় করা হয়, এটা সম্পদ। আর সম্পদ ক্রয় করা হলে সম্পদের নামটি উল্লেখ করতে হবে। এখানে ক্রয় উল্লেখ করা যাবে না। সেক্ষেত্রে আগ্রপত্র হচ্ছে আমার সম্পদ, এখানে আমরা সম্পদ উল্লেখ করব। আগ্রপত্র ক্রয় করে নগদ দিল 3000 টাকা এবং চেকে প্রদান করা হলো 2000 টাকা। সেক্ষেত্রে আগ্রপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমার টাকাগুলো আসবে ক্রেডিট পাশে নগদের গড়ে এবং ব্যাংকের গড়ে। হিসাবের শিরোনাম হবে আগ্রপত্র হিসাব। নগদে 3000 টাকা এবং ব্যাংকে 2000 টাকা। তারপর 26 তারিখ মালিক কর্তৃক উত্তোলন 1500 টাকা। এখানে মালিক কর্তৃক উত্তোলন করা হলো 1500 টাকা। মালিক ব্যবসা থেকে 1500 টাকা উত্তোলন করলো। তাহলে কি? উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু নগদান হিসাব ক্রেডিট, টাকা আসবে ক্রেডিট পাশে নগদের ঘরে। হিসাবের শিরোনাম হবে উত্তোলন হিসাব। টাকা।
তারপর নভেম্বর 30 ব্যাংক সুদ মঞ্জুর করলো। একটি বিষয় তোমরা মনে রাখার চেষ্টা করবে, ব্যাংক সুদ, আমার জমানো টাকার উপর ব্যাংক যে সুদ প্রদান করে ওইটা হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর করে। আর আমার জমানো টাকার উপর ব্যাংক যে চার্জ কাটে ওইটা হচ্ছে ব্যাংক চার্জ ধার্য করা। ব্যাংক সুদ হচ্ছে আমার আয়, ব্যাংকের টাকা বৃদ্ধি পায়, এবং ব্যাংক চার্জ হচ্ছে আমার খরচ, ব্যাংকের টাকা হ্রাস পায়। তাহলে যেহেতু এখানে ব্যাংক সুদ মঞ্জুর করলো, সেক্ষেত্রে আমার ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, আমার জমানো টাকার উপর ব্যাংক সুদ দিয়েছে, আমার টাকা বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে ব্যাংকের টাকা বাড়বে। আর ব্যাংক বাড়লে হচ্ছে ডেবিট, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। কিন্তু ব্যাংক হিসাব ডেবিট, টাকা আসবে ডেবিট পাশে ব্যাংকের করে, হিসাবে শুরু হবে ব্যাংক সুদ হিসাব। টাকা ব্যাংকের করে 500 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতেছি যে আর কোনো এন্ট্রি নেই, সেক্ষেত্রে আমরা এখানেই শেষ করব। আমরা যোগ বিয়োগ করব, আমরা যোগ বিয়োগ করে আমরা এখানে যোগ করলে নগদের পাশে হয় 7,000 টাকা এবং 3,000 টাকা, মোট 10,000 টাকা নগদের পাশে। অন্যদিকে ব্যাংকের গড়ে 5,000, 6,000, 11,000 টাকা, তারপর 2,000, 8,000, 10,000, মোট হচ্ছে আমার 21,000 এবং 500, মোট হচ্ছে 21,500 টাকা। এখানে উল্লেখ্য যে নগদ উদ্বৃত্ত সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করবে, মানে ডেবিট পাশ থেকে ক্রেডিট পাশে নগদ টাকা কখনো বেশি হবে না, সবসময় ডেবিট পাশে নগদ টাকা বেশি হবে। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে ডেবিট পাশ থেকে ক্রেডিট পাশেও বেশি হতে পারে। তো এখানে দেখতেছি যে আমরা ডেবিট পাশে বেশি, ক্রেডিট পাশে কম, যার কারণে আমি আগে এখানে 21,500 টাকা লিখে নিলাম, কারণ ওই পাশে টাকা কম। আমরা এই পাশে যোগ করি, এই পাশে হচ্ছে নগদ করে 3,000 টাকা এবং 1,500, মোট 4,500 টাকা। তাহলে সেক্ষেত্রে আমার দুই পাশ সমান করতে গেলে এখানে দেখা যাচ্ছে যে আমার এই নভেম্বর মাসে যে পরিমাণ নগদ টাকার প্রাপ্তি ঘটে, নগদ টাকার প্রদান ঘটে 4,500 টাকা, সেক্ষেত্রে আমার হাতে আছে, মানে উদ্বৃত্ত আছে আরো 5,500 টাকা। তাহলে এখানে কি হবে, নভেম্বর 30 ব্যালেন্স সিডি, মানে আমার নগদ উদ্বৃত্ত আছে 5,500 টাকা। আবার নভেম্বর মাসে আমার মোট ব্যাংকে টাকা জমা হয়েছে 21,500 টাকা, এবং ব্যাংক থেকে টাকা চলে গেছে 4,000 টাকা, 3,000 টাকা, 7,000, 7,000 দিয়ে হচ্ছে 9,000। এখন 21,500 থেকে যখন 9,000 টাকা যখন বিয়োগ দেওয়া হবে, তার পরে আমার ব্যাংকে থাকবে আরো 12,500 টাকা। মাস শেষে আমার ব্যাংকে আছে 12,500 টাকা, ব্যালেন্স সিডি। এখানে আমার হবে 21,500 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার নভেম্বর মাসের হিসাব এখানে শেষ। পরবর্তী মাসের হিসাব, নভেম্বর মাসের পরে আসবে ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসের হিসাব এখান থেকে আবার শুরু করতে হবে। এখানে আসবে ডেবিট পাশে আসবে ডিসেম্বর মাস, ডিসেম্বরের 1 তারিখ, আবার নতুন করে পরবর্তী মাসের হিসাব শুরু করতে হবে। এখানে আসবে ডিসেম্বর 1 ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি টাকা হবে, নগদ হচ্ছে 5,500 টাকা, ব্যাংক হচ্ছে 12,500 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে ক্লাসটা নিলাম আমি, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো তোমাদের কোশ্চেন থাকে এর মধ্যে বা এর বাহিরে, পরবর্তী ক্লাসে আমি অবশ্যই
তোমাদের এটা নিয়ে আমি আবার আলোচনা করব। অবশ্যই তোমাদের সমস্যা হলে তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিবে, তাহলে আমাকে ওই বিষয়টা নিয়ে, ওই সমস্যা নিয়ে আলোচনা করতে সুবিধা হবে। তো আশা করি তোমরা এটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানানোর চেষ্টা করবে। ঠিক আছে, সবাই ভালো থেকো এবং সরকারের বিধিনিষেধ বলতে সামাজিক দূরত্ব এবং অবশ্যই বাইরে গেলে মাস্ক পরে বাইরে যাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।